ম্যাচের পর ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা সমাধান করতে পারছে না কোচিং স্টাফরা। পারফরম্যান্স অ্যানালিস্টদের অনেকের চোখে ধরা পড়ছে টাইগার টপ অর্ডারে খেলা বেসিক সমস্যা। জাতীয় দলের ব্যাটারদের এই সমস্যার কারণেই টাইগার দুর্গে থাকা ধারালো পেস অ্যাটাক ঠিকঠাক কাজেই লাগানো যাচ্ছে না। কিন্তু একটা টেস্টে একজন ব্যাটার ঘুরে দাঁড়াতে পারলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া যায়, তার তরতাজা প্রমাণ যে রবিচন্দ্র অশ্বিনী। রিপোর্টে বিস্তারিত। প্রথমে অ্যাশেজ টেস্টের ছবিটা দেখা যাক। ইনকামিং বলে ব্যাট অ্যান্ড প্যাডের মাঝে ফাঁক রেখে ডিফেন্স করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন জনি বেয়ারস্টো। পরের ছবিটা আরেকটা ম্যাচের। এখানে ইংল্যান্ডের অভিজ্ঞ এই ওপেনার একইভাবে ব্যাট আর প্যাড ফাঁকা রেখে ড্রাইভ করার চেষ্টা করেন, সফল হন, রানও পান। কিন্তু যতই তিনি নামজাদা ব্যাটার হন, এই টেকনিক যে ভুল সেটা তখন থেকেই বলে আসছিলেন অ্যানালিস্টরা। সিম মুভমেন্ট কম থাকে এমন কন্ডিশনে শর্টার ফরম্যাটে বেয়ারস্টোর এই অ্যাপ্রোচ তাও ঠিক আছে, কিন্তু লাল বলে খেলার বেসিক রুলসই হলো ইনকামিং বলে ডিফেন্সের ক্ষেত্রে ব্যাটকে যতখানি সম্ভব রাখতে হবে শরীরের কাছে, যাতে বল ওই ফাঁকগুলো স্ট্যাম্পে আঘাত করতে না পারে। এই ব্যাট প্যাডের গ্যাপ আর ফুটওয়ার্ক নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে ভারতের সেঞ্চুরিয়ান ডেবিউটেন্ট পৃথ্বী শয়েরও। বাংলাদেশের টপ অর্ডারে বেশিরভাগ ব্যাটারেরই এই ফুটওয়ার্কের সমস্যা। ব্যাপারটা দীর্ঘদিন ধরেই চোখে পড়েছে নানা পর্যায়ের অ্যানালিস্টের। প্রতিপক্ষের বোলারদেরও দৃষ্টি এড়ায়নি নিশ্চয়ই। ব্যাটিং কোচরা সেটা সমাধানে উদ্যোগ নিয়েছেন কিনা তা জানা যায়নি, তবে সমাধান যে হয়নি সেটা তো খেলার ফলাফলেই বোঝা যাচ্ছে। তার চেয়ে বড় কথা, ডিপেন্ডেবল কেউ শক্ত হাতে হাল ধরে ক্রাইসিস ম্যানেজও করতে পারছেন না। প্রতি ম্যাচেই মিডল অর্ডারে কাজটা মুশফিকুর রহিমই করবেন তেমনটা তো সম্ভব নয়। অথচ পারফেক্ট ডিফেন্স গাইডলাইন ফলো করেই একা লড়ে ম্যাচ বের করে নেয়ার নজির টাইগারদের বিপক্ষে বহুবারই হয়েছে। চেন্নাই টেস্টের কথাই ধরুন, যে ম্যাচে হাসান মাহমুদের দাপটে 144 রানে 5 উইকেট খুইয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া, সেখান থেকেই অশ্বিন কাণ্ডে ভারতের প্রথম ইনিংস যায় 376 পর্যন্ত। আর তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতেও নেয় 280 রানের বিশাল ব্যবধানে। তবে টাইগারদের সাথে এমন কাণ্ড এবারই প্রথম নয়। চলতি বছরের সিলেট টেস্টের স্মৃতি এখনো তো পুরনো হয়নি। খালেদ আহমেদ আর নাহিদ রানার আগুন ঝরা বোলিং তোপে পুড়ে মাত্র 57 রানেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। সেখান থেকেই সফরকারীরা করে কামব্যাক। ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভার সাথে কামিন্ডু মেন্দিস প্রত্যেকে করেন 102 করে। দ্বিতীয় ইনিংসের রিকভারির সুবাদে ম্যাচ জেতে 328 রানে। কিংবা 2006-এর অ্যাডাম গিলক্রিস্ট কাণ্ড ভুলে গেলে চলবে কেন? সেবার দারুণ খেলেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের 138 রানের হিস্টোরিক্যাল নকে টাইগাররা প্রথম ইনিংসে স্কোরবোর্ডে জমা করেছিল 427। আজ পর্যন্ত এটাই অজিদের বিপক্ষে টাইগারদের এক ইনিংসে সর্বোচ্চ টোটাল। ব্যাট করতে নেমেও অস্ট্রেলিয়া 93 রানে 6 উইকেট হারালে ওদের বিপক্ষে পয়লা টেস্ট জয়ের সুবাস পেতে শুরু করেছিল হাবিবুল বাশারের দল। কিন্তু গিলক্রিস্ট একা হাতেই যেন কেড়ে নিলেন সব। বিপদ মেরামত করে দলকে নিয়ে সামনে এগোনোর পথে করলেন 144। দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ সেই ম্যাচটাও হারে 3 উইকেটে। টাইগারদের বিপক্ষে এসব পুরনো পরিসংখ্যান তুলে আনার কারণ একটাই, প্রশ্ন তোলা ঝুলিতে যে দারুণ একটা বোলিং অ্যাটাক আছে। নাহিদ রানার মতো এক্সপ্রেস পেসারের সাথে হাসান মাহমুদের মিডিয়াম পেস, তাসকিনের খুনে বোলিং। ভারতের বিপক্ষে লড়াই মিস করা শরীফুল, এবাদত কিংবা খালেদ আহমেদও তো কম যান না। স্পিন অ্যাটাকে সাকিব মিরাজরা আছেই, কন্ডিশন বিবেচনায় বেঞ্চে বসান নাইম তাইজুলরাও কম কার্যকর নন। কিন্তু বোলাররা যে সুযোগ তৈরি করছেন ব্যাটারদের কারণে একের পর এক সেসব বিলীন হচ্ছে ব্যর্থতায়। একজন গিলক্রিস্ট, কামিন্দু মেন্ডিস কিংবা অশ্বিন হয়ে উঠতে পারছে না কেউ। ভবিষ্যতের বাংলাদেশে কে হবে সেই জন? ক্যাপ্টেন শান্ত নাকি লিটন নাকি অন্য কেউ? মুশফিক, তামিম ইকবালদের পর ব্যাটিং অর্ডারে কার উপর রাখা যাবে সেই ভরসা? খালিদ জামিল, 71।